উত্তরাধিকার বসাতে মরিয়া, মন্ত্রী এমপিরা পছন্দের প্রার্থীর পক্ষে দিচ্ছে হুমকি ধমকি, প্রভাব বিস্তার করলে প্রয়োজনে ব্যবস্থা, বলছে নির্বাচন কমিশন। ফের আলোচনায় কক্সবাজারের বদি উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীকে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ, আতশবাজি, বলছেন সাবেক এমপি। দালালদের খপ্পরে পড়ে নিভে গেল উন্নত জীবনের স্বপ্ন, তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে নিহত 5 জন, মাদারীপুরের শোকে পাথর পরিবার। 5 মাস পর পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল ভারত, স্থলবন্দরগুলোতে আমদানির প্রস্তুতি, নিয়ন্ত্রণে আসবে বাজার, বলছেন ব্যবসায়ীরা। সড়কে আবারও মৃত্যুর মিছিল, নোয়াখালীতে 4 জন সহ 5 জেলায় 11 জন নিহত, গাজীপুরে ট্রেন দুর্ঘটনা, একদিন পরও শেষ হয়নি উদ্ধার কাজ। দেখছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি তাসনুভা তন্নি। মন্ত্রী এমপিদের অনেকে উপজেলায় উত্তরাধিকার বসাতে মরিয়া হয়ে উঠেছেন। স্থানীয় সরকারের এই নির্বাচনের 3 ধাপেই তাদের সন্তান, নিকটাত্মীয় ও স্বজনদের 52 জন প্রার্থী আছেন। মন্ত্রী এমপির স্বজনদের কারণে অনেক প্রার্থী কোণঠাসা নির্বাচনের মাঠে। তবে নির্বাচন কমিশন বলছে অতি সুবিধাভোগীরা প্রভাব খাটালে ব্যবস্থা নেবে কমিশন। কাজী শাহেদের প্রতিবেদন। উপজেলা নির্বাচনের প্রথম 3 ধাপে মন্ত্রী এমপিদের অন্তত 52 জন স্বজন চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। 3 ধাপের নির্বাচনে অন্তত 9 জন সন্তান চেয়ারম্যান প্রার্থী আছেন একজন এমপির বাবা ও আরেকজনের স্ত্রী। প্রার্থী হওয়ায় এগিয়ে শ্যালক, ভাই, চাচাতো ভাই, ভাতিজার তালিকা দীর্ঘ। 2 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ার পথে। স্বজনদের বিজয়ী করতে মাঠে নানা তৎপরতা চালাচ্ছেন সাবেক ও বর্তমান এমপিরা। ভোটের পরিবেশ অনুকূলে নিতে চলছে হুমকি, গুলি। শয়তানের সঙ্গে থেকে এই শাস্তি ভোগ করার দরকার নেই, ইহকালের শাস্তি, পরকালের শাস্তি। যারা শয়তান তারা কয়েকজন আছে, থাক, তা বাদে সবাই আপনারা একসঙ্গে আসবেন, একসঙ্গে হয়ে জয় সুনিশ্চিত করেন। যদি এখানে কোনো কিছু হয়, সেজন্য আপনার যে খেসারত হবে সেখানে আমার হবে না, আপনার যে খেসারত হবে সেখানে আমরা যারা বসা আছি কারো হবে না। সেই খেসারত থেকে বাঁচার জন্য আমি আমার সদ্য বড় ভাইকে বলছি, যা যা করার দরকার আমরা করবো। আপনি আমাদেরকে প্রশাসন বানানোর পরে আপনি সেটা দেন, আমি কাল পরশু বাড়ি চলে যাবো। মন্ত্রী এমপিদের স্বজনরা প্রার্থী হওয়ায় ভোটের মাঠে সমান সুযোগ নেই, বলছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। টানা ক্ষমতায় থাকা আওয়ামী লীগের নেতাদের মধ্যে ক্ষমতার স্বাদ পাওয়ার আকাঙ্ক্ষা বেড়েছে, এতে দলটির ভেতরে স্বার্থের দ্বন্দ্ব আরও বাড়বে। বড় দল হিসেবে একটি দলে কিন্তু এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে, তারই দলের অন্যান্য অনুসারীরা এর সাথে যুক্ত। এখান থেকে যদি বেরিয়ে আসা না যায়, তাহলে এটা একদিকে যেমন গণতন্ত্রের জন্য অশনি সংকেত, অন্যদিকে কিন্তু সাধারণ মানুষের যে ভোটের প্রতি যে অনাস্থার একটা ছাপ আমরা দেখতে পাচ্ছি, এটা আরও কমে যাবে। তবে মন্ত্রী এমপিদের উদ্দেশ্য করে কমিশন বলছে উপজেলা নির্বাচন হবে প্রভাবমুক্ত। অতি সুবিধাভোগী ব্যক্তিরা প্রভাব খাটালে কমিশন প্রয়োজনে ব্যবস্থা নেবে। ওনার পছন্দ মাফিক যে ক্যান্ডিডেট, তার প্রতি একটু কি বলে এটাকে নেক দৃষ্টি দেওয়ার চেষ্টা। আমি শুধু অনুরোধ করব ওনাদেরকে, ওই সমস্ত পদে যারা আছেন, আপনারা কাইন্ডলি আপনাদের জায়গায় থাকেন। আপনি এলাকার ভোটার, আপনি আসবেন, ভোট দিয়ে চলে যাবেন। এরকম যদি অবস্থা দাঁড়ায়, ক্ষতি কিন্তু ওই সুবিধাভোগী গুরুত্বপূর্ণ ব্যক্তির হবে না, ক্ষতি কিন্তু আপনার হবে। দেশের 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট 8 মে। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। আলোচিত সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি এবার গুলি ছুড়লেন চেয়ারম্যান প্রার্থীর জামায়াত লক্ষ্য করে। তবে বদি বললেন, গুলি নয়, ওসব বিয়ে বাড়ির আতশবাজির শব্দ ছিল। বদির দাবি, চেয়ারম্যান প্রার্থী নুরুল আলম স্থানীয় ছাত্রলীগ নেতাকে অপহরণ করেছিলেন আর তাকে উদ্ধার করতে গিয়েছিলেন। এ সময় তিনিও ওই আতশবাজির শব্দ শুনতে পান। এদিকে বদির বিরুদ্ধে এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন ওই চেয়ারম্যান প্রার্থী। কক্সবাজার থেকে সৌরভ দেবের রিপোর্ট। উকিয়া টেকনাফের যে কোনো নির্বাচন মানেই সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি থাকেন আলোচনায়। প্রার্থী হিসেবে নয়, নিজের আধিপত্য ধরে রাখতেই তিনি নিজের পছন্দ মতো প্রার্থীকে জিতিয়ে আনতে নানান কর্মকাণ্ডের অবতারণা করেন। বদির বিরুদ্ধে এবারের অভিযোগ, তিনি নিজ হাতে গুলি ছুড়েছেন টেকনাফ উপজেলা চেয়ারম্যান ও আসন্ন উপজেলা নির্বাচনের প্রার্থী নুরুল আলমের জামায়াত লক্ষ্য করে। এ প্রেক্ষিতে নুরুল আলম বলেন, সাবেক এমপি আব্দুর রহমান বদির স্ত্রী উকিয়া টেকনাফের বর্তমান সংসদ সদস্য। বদি তার গাড়িতে সংসদ সদস্যের স্টিকার লাগিয়ে অপর প্রার্থী জাফর আহমেদের পক্ষে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। বৃহস্পতিবার রাতে এমন সময়ই তাকে লক্ষ্য করে বদি 2 রাউন্ড গুলি চালায়। আমাকে লক্ষ্য করে পরপর
পরিদর্শন করে, কিন্তু কৌশলগত কারণে তা আমার গায়ে আঘাত করেনি। আমি বিষয়টি সাথে সাথে ডিজিএফআই এনএসআই এবং টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করি এবং সশরীরে থানায় উপস্থিত হয়ে জিডির আবেদন করি। গুলি করা প্রসঙ্গে আব্দুর রহমান বদি পাল্টা অভিযোগ করে বলেন, নুরুল আলমের লোকজন হোয়াইকং ইউনিয়ন ছাত্রলীগ সভাপতিকে অপহরণ করেছে। এমন খবরে তাকে উদ্ধারে ছুটে যান তিনি। ছাত্রলীগ সভাপতিকে উদ্ধার করে ফেরার পথে বিয়ে বাড়ির আতশবাজির শব্দ শুনতে পান সবাই। এই আতশবাজির শব্দকেই গুলির শব্দ দাবি করছে বলে জানান বদি। পথের মধ্যে শুনতে পেলাম আলম সাহেব কয়েকজন মোটরসাইকেল এবং লোকবল নিয়ে সেখানে তারা বলা বলি করছে আমি নাকি আলম সাহেবকে গুলি করেছি। আমার প্রশ্ন হলো, সেখানে তো গুলি করার মতন কোনো ঘটনা নাই। বর্তমান উপজেলা চেয়ারম্যান নুরুল আলমের উপর গুলিবর্ষণের ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে জানিয়ে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সাবেক এমপি আব্দুর রহমান বদি এবং আরেকজন নমিনেশন সাবমিট করা জাফর আহমেদ সহ ওনারা কয়েকজন ছিল। তন্মধ্যে তার উপর আক্রমণ করছে এবং ভয়ভীতি প্রদর্শন করে। এই সংক্রান্ত একটা জিডি আমি পেয়েছি, সেটা আমরা জিডি করে যথাযথ বিজ্ঞ আদালতের অনুমতি সাপেক্ষে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। এদিকে এমন পরিস্থিতির কারণে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বিরূপ প্রভাব পড়তে পারে বলে মনে করছেন সাধারণ ভোটাররা। সৌরভ দেব, দেশ টিভি, কক্সবাজার। ষষ্ঠ উপজেলা নির্বাচনে সারা দেশে চলছে প্রচার প্রচারণা। এর মধ্যে প্রথম ধাপের ভোট ৮ মে। ভোটারদের মন জয়ে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। এদিকে এই নির্বাচনকে ঘিরে কোথাও কোথাও সংঘর্ষে জড়াচ্ছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। হামলার অভিযোগও করেছেন কেউ কেউ। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের রিপোর্ট। প্রথম ধাপের উপজেলা নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে মাঠে প্রার্থী ও কর্মী সমর্থকদের প্রচারণার উত্তাপ বেড়েছে কয়েক গুণ। যে যার মতো প্রতিশ্রুতি দিয়ে ভোট চাচ্ছেন মাঠে। প্রথম ধাপে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ও সরাইল উপজেলা নির্বাচনে প্রার্থীদের প্রচার প্রচারণায় এখন উৎসবের আমেজ। জনসংযোগ, মিটিং মিছিলে মুখর হয়ে উঠেছে নির্বাচনী এলাকা। মাইকিং ও প্রার্থীদের জনসংযোগ সহ সভা সমাবেশে মুখর প্রতিটি এলাকা। নাসিরনগরে ক্ষমতাসীন দলের হেভিওয়েট 2 প্রার্থী এটিএম মনিরুজ্জামান সরকার ও রোমা আক্তারের বিপক্ষে শক্ত অবস্থানে আছেন উপজেলা বিএনপির সদ্য বহিষ্কৃত সহসভাপতি মোহাম্মদ ওমরাও খান। খুবই ভালো সাড়া পাচ্ছি। মহিলা হিসেবে সকলের হৃদয়ে স্থান আমি পেয়েছি আশা করি, এবং সর্বোচ্চ সহযোগিতা আমি পাচ্ছি। কোনো প্রকার প্রভাব পড়বে না, কারণ মানুষের প্রত্যাশা অনুসারে মানুষের ইচ্ছার প্রতিফলন ঘটানোর জন্য আমি নির্বাচনে আসছি। তবে ভোটাররা বলছেন প্রতিশ্রুতি নয়, শিক্ষা ও যোগ্যতার ভিত্তিতে বেছে নেবেন পছন্দের প্রার্থী। জনগণের সুখে দুঃখে বিপদ আপদে দুর্যোগে মানুষের পাশে থাকবে, আমরা এমন নেতাকেই বেছে নেব এবং আমরা সবাই ভোট দেব। এদিকে সরাইল উপজেলায় চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শের আলমের মধ্যে জোর লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। আমি বিশ্বাস করি যে জনগণ আমাকে আবারও নির্বাচিত করে সরাইলের মানুষের সেবা করার সুযোগ দিবে এবং আমার অসমাপ্ত যে কাজ সেই কাজ সমাপ্ত করার সুযোগ দিবে। আমি যদি নির্বাচিত হয়, আল্লাহ যদি আমাকে নির্বাচিত করেন, তাহলে আমি প্রতি ইউনিয়নে প্রতি ওয়ার্ডে গিয়ে উঠান বৈঠক করে আবার তাদের কাছ থেকে তাদের সমস্যাগুলো জেনে এবং কি কাজ করলে এলাকার উন্নয়ন হবে তাদের জনগণের পরামর্শ নিয়ে ইনশাআল্লাহ আমি পরিকল্পনা করে কাজ করব। এদিকে শেষ মুহূর্তের প্রচার প্রচারণায় জমে উঠেছে ময়মনসিংহের ফুলপুর উপজেলা পরিষদ নির্বাচনও। এই উপজেলায় চেয়ারম্যান হতে 5 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও সাধারণ ভোটাররা বলছেন মূলত লড়াই হবে ঘোড়া এবং আনারস প্রতীকের প্রার্থীদের মধ্যে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরেন প্রার্থীরা। আমাদের এজেন্টদেরকে ইতিমধ্যে হুমকি দিচ্ছে
এবং ভোটারদেরকে হুমকি দিচ্ছে তারা যেন ভোট কেন্দ্রে না যায়। আমি আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে অনুরোধ জানাই, এই কেন্দ্রগুলো অতি ঝুঁকিপূর্ণ। এদিকে ভোলায় দ্বিতীয় ধাপে সদর উপজেলা, দৌলত খান ও বোরহানউদ্দিন উপজেলায় নির্বাচনকে ঘিরে শুরু হয়েছে প্রচার। ঘটেছে সংঘর্ষের ঘটনাও। শুক্রবার রাত 9টায় সদর উপজেলার ইলিশা জংশন বাজারে চেয়ারম্যান প্রার্থী মোশাররফ হোসেন ও মোহাম্মদ ইউনুস সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত 11 জন আহত হয়েছেন। তবে রিটার্নিং অফিসার বলছেন, প্রার্থীরা যাতে আচরণবিধি লঙ্ঘন করতে না পারে সেজন্য মোতায়েন করা হয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। আচরণ বিধিমালা বিষয়ে আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ করা আছে। তারা আচরণ বিধিমালা দেখভাল করছেন এবং নির্বাচনের আগে আরও পর্যাপ্ত পরিমাণের ম্যাজিস্ট্রেট বা অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী নিয়োগ হবে। আগামী 8ই মে হবে ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, যেমনটি বলছিলাম, জমে উঠেছে উপজেলা নির্বাচনের প্রচার প্রচারণা। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানাতে বগুড়া এবং নোয়াখালী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে যাচ্ছে সঞ্জুর কাছে। সঞ্জু, উপজেলা নির্বাচন নিয়ে সবশেষ তথ্য জানাবেন আমাদের। তন্নি, আগামী 8ই মে প্রথম ধাপের উপজেলা নির্বাচনকে ঘিরে কিন্তু এখন প্রতিটি উপজেলায় জমে উঠেছে প্রচার প্রচারণা। বগুড়ায় কিন্তু প্রথম ধাপে 3টি উপজেলা সারিয়াকান্দি, সোনাতলা এবং গাবতলীতে প্রচার প্রচারণায় কিন্তু দিন রাত ব্যস্ত সময় পার করছে প্রার্থীরা। বগুড়াতে কিন্তু আমি যে উপজেলায় দাঁড়িয়ে আছি, গাবতলী সুকানপুকুর এলাকায়, এই উপজেলায় কিন্তু এবার চেয়ারম্যান পদে প্রার্থিতা করছেন মোট 4 জন প্রার্থী। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে 3 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থিতা করছেন 5 জন। এবং এইখানে যে মূল লড়াইটি হচ্ছে চেয়ারম্যান পদে সদ্য সাবেক যিনি চেয়ারম্যান রফিনওয়াজ খান রবিনের প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে কিন্তু ভোটের মাঠে রয়েছে কৃষিবিদ অরুণ কান্তি রায় সিটন, যিনি আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য। তিনিও কিন্তু চষে বেড়াচ্ছেন ভোটের মাঠ এবং ভোটারদের দুয়ারে দুয়ারে যাচ্ছেন, ভোট প্রার্থনা করছেন। আমরা একটু সরাসরি তার সাথে কথা বলবো যে ভোটের পরিবেশ কেমন দেখছেন এবং জয়ের ব্যাপারে কতটুকু প্রত্যাশা আপনার। ভোট অত্যন্ত উৎসবমুখর পরিবেশে গাবতলী উপজেলা পরিষদ নির্বাচন হতে যাচ্ছে এবং আমি গাবতলীর প্রতিটি অঞ্চল ঘুরে ভোট প্রার্থনা করে আমি যেটি দেখতে পাচ্ছি সেটি এবার ভোটাররা মুখিয়ে আছে আগামী 8ই মে পরিবর্তনের পক্ষে এবং তরুণ প্রার্থী হিসেবে আমার প্রতি যে জনসমর্থন পাচ্ছি তাতে আমি শতভাগ নিশ্চিত আগামী নির্বাচনে আমি বিজয়ী হব। এবং সেই সাথে এই উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষ বিভিন্নভাবেই আমার কর্মীদের উপর হিংসাপরায়ণ ভাবে কাজ করছে, মার্কা পোস্টার ছেড়ে ফেলছে, কর্মীদেরকে হুমকি ধমকি দিচ্ছে। এই পরিবেশটি ঠিক রাখার জন্য আমি নির্বাচন কর্মকর্তা বরাবর আমি অভিযোগও দিয়েছি। তারা বিষয়টি আমি আপনাদের মাধ্যমে তাদের দৃষ্টি আকর্ষণ করছি এবং এটি যেন দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। জনাব অরুণ, আপনাকে ধন্যবাদ। তনি, আপনি শুনছিলেন যে একজন প্রার্থী তিনি বলছিলেন যে প্রচার প্রচারণায় তিনি কিন্তু ভালো সাড়া পাচ্ছেন, তবে এই উপজেলায় কিন্তু প্রতিটি প্রার্থী বেশ হেভিওয়েট এবং শেষ দিন পর্যন্ত কিন্তু প্রচার প্রচারণা চলবে। তবে আমার কথা হয়েছে জেলা রিটার্নিং অফিসারের সাথে, তিনি যেটি বলছেন প্রতিটি উপজেলায় কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠুভাবে রাখার জন্য তাদের কিন্তু চেষ্টার ত্রুটি নেই এবং তারা আশা করছেন যে একটি উৎসবমুখর ভোট কিন্তু আগামী 8ই মে প্রথম ধাপে অনুষ্ঠিত হবে। তন্নি, বগুড়ার সুকানপুকুর বাজার থেকে উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার প্রচারণার খবর নিয়ে আমার কাছে এটি ছিল সর্বশেষ। সঞ্জু, আপনাকে ধন্যবাদ। দর্শক, বগুড়া থেকে উপজেলা নির্বাচনের প্রচার প্রচারণার খবর জানাচ্ছিলেন সহকর্মী সঞ্জু রায়। সমুদ্রপথে ইতালি যাওয়ার সময় তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে নিহত 5 জনের মরদেহ পৌঁছেছে মাদারীপুরের রাজৈরে। শুক্রবার তাদের মরদেহ পৌঁছালে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। রাতেই তাদের মরদেহ দাফন সম্পন্ন হয়। এ সময় প্রলোভন দেখিয়ে অবৈধ পথে বিদেশ নেয়ার দালালদের কঠোর শাস্তি দাবি করেন স্বজনরা। সহকর্মী শিবশঙ্কর রবিদাসের প্রতিবেদনে বিস্তারিত। তিউনিসিয়া উপকূলে নিহত মাদারীপুরের রাজৈরের 5 জনের মরদেহ পাওয়ার শেষ ইচ্ছে ঘুচল স্বজনদের। শুক্রবার মরদেহগুলো তাদের গ্রামের বাড়িতে পৌঁছালে এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। আহাজারিতে ভারী হয়ে ওঠে এলাকা। স্বজনরা জানান 10 থেকে 15 লাখ টাকা নিয়ে স্থানীয় কিছু দালাল ওই যুবকদের অবৈধ পথে ইতালি যাওয়ার প্রলোভন দেখিয়ে গত 14 জানুয়ারি তাদের সমুদ্র পথে পাঠায়। যাত্রাপথে গত 14 ফেব্রুয়ারি দালালরা বিভিন্ন দেশের 52 যুবককে লিবিয়া থেকে ইতালির উদ্দেশ্যে একটি ইঞ্জিন চালিত ছোট নৌকায় তুলে দেয়।
এক পর্যায়ে তিউনিসের উপকূলে ভূমধ্যসাগরে নৌকার ইঞ্জিনে আগুন ধরে গেলে নৌকাটি ডুবে যায়। এতে 9 জন যুবক নিহত হয়। নিহতদের মধ্যে মাদারীপুরের রাজৈরের 5 জন, গোপালগঞ্জের 3 জন ও পাকিস্তানের 1 যুবক ছিল। বৈধভাবে যাইতে পারলে যাওয়া উচিত, আর নইলে যাওয়ারই দরকার নাই। সরকারের কাছে এই ধরনের দালাল গো বিচার আমরা চাই। সরকারের মাধ্যমে গেলে কেউ মার বুক খালি হবে না, ভাই বোনের কষ্ট পাবে না, যে আশা করে যাবে সেই আশাই পূর্ণ করবে। তিউনিসায় বাংলাদেশ দূতাবাসের দীর্ঘ চেষ্টায় মরদেহগুলো শুক্রবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। পরে আইনি প্রক্রিয়া শেষে মাদারীপুরে পাঠানো হয় মরদেহগুলো। বাংলাদেশ দূতাবাস অনেক কষ্ট করছে, আর তারা না হলে লাশ দেশে আসতো না। আমরা দীর্ঘদিন যাবৎ অপেক্ষায় ছিলাম যে মামুনের লাশটা যাতে আমাদের মাদারীপুর জেলার এই টেকেরহাটে আসে। পরে রাতে তাদের দাফন ও শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন হয়। এ সময় দালালদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান স্বজন ও এলাকাবাসী। এই যে দালাল চক্র, এই চক্রটা সম্বন্ধে সরকারের কঠোর যদি একটা ব্যবস্থা নিত, তাহলে এই রূপ মৃত্যু হবে সবারই, এই রূপ জানি আল্লাহ জানি কারণে মৃত্যু দেয়। অবৈধ পথে গিয়ে আর কেউ যাতে প্রাণ না হারান সেজন্য সরকারকে আরও মনিটরিং বাড়ানোর প্রয়োজন বলছেন সচেতন মহল। নিউজ ডেস্ক, দেশ টিভি। প্রায় 5 মাস পর পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল ভারত। লোকসভার 3য় দফা নির্বাচনের আগে নিষেধাজ্ঞা তুলে নেয় স্বস্তি ফিরেছে মহারাষ্ট্রের ব্যবসায়ীদের। দেশটির বৈদেশিক বাণিজ্য সংস্থার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিষেধাজ্ঞা প্রত্যাহার করে প্রতি টন পেঁয়াজের রপ্তানি মূল্য $550 নির্ধারণ করা হয়েছে। গেল বছরের 8 ডিসেম্বর থেকে বন্ধ আছে পেঁয়াজ রপ্তানি। এতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ায় নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছিল মহারাষ্ট্রের পেঁয়াজ চাষি ও ব্যবসায়ীরা। তবে নিষেধাজ্ঞা চলাকালেও সীমিত আকারে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আমিরাতে পেঁয়াজ রপ্তানি করেছে ভারত সরকার। এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, প্রায় 5 মাস পর পেঁয়াজ রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ভারত। ভোমরা বন্দর দিয়ে সবচেয়ে বেশি পেঁয়াজ আমদানি হয়। কবে থেকে আমদানি শুরু হতে পারে, ব্যবসায়ীরাই বা কি বলছেন? তন্নি, ধন্যবাদ আপনাকে। আমি দাঁড়িয়ে আছি ভোমরা স্থলবন্দরের সিএনডি এজেন্টস অ্যাসোসিয়েশনের সামনে। এখানে কিন্তু আসলে ব্যবসায়ীদের মধ্যে বেশ একটা সরব ভাব এবং একটা আনন্দদায়ক পরিবেশ সৃষ্টি হয়েছে যে এখানে যত কিছু আমদানি হোক না কেন, পেঁয়াজ আমদানি যেহেতু এখান থেকে সব থেকে বেশি বাংলাদেশের পেঁয়াজ আমদানি হয়ে থাকে, সে কারণেই কিন্তু ব্যবসায়ীদের মধ্যে এই উচ্ছ্বাসটি লক্ষ্য করা যাচ্ছে। এবং এই পেঁয়াজ আমদানির কারণেই কিন্তু এখানকার ব্যবসাটি সবচাইতে সচল থাকে। তো এখানে আমরা ব্যবসায়ীদের সাথে এবং সিএনডি এজেন্টস অ্যাসোসিয়েশনের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছে বাংলাদেশের আইপি অনুমোদনটি হয়ে গেলেই কিন্তু পেঁয়াজ ঢোকাটা শুরু হবে। আমি একজন ব্যবসায়ীকে আপনার ব্যবসায়ীর সাথে কথা বলতে চাই। কবে নাগাদ ঢুকবে বলে মনে করছে না? আপনাদের মধ্যে তো খুশি খুশি ভাব লক্ষ্য করছি, এবং এতে বাজারের মধ্যে কি প্রভাব পড়বে? ধন্যবাদ। দীর্ঘ 6 মাস ভারত সরকার পেঁয়াজ রপ্তানি বন্ধ থাকার পর আজকে যে আপনার আমদানি রপ্তানির অনুমতি দিল, সেই অনুমতির কারণে আমাদের ভোমরা পোর্টে ব্যবসায়ীদের থেকে শুরু করে সাধারণ যে শ্রমিক, কর্মচারী, সিএনএফ সবাই উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। এবং যে এই পেঁয়াজটা এমন সময় যে রপ্তানির অনুমতি দিল যে বাংলাদেশের সামনে আপনার যে সবাই সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগণ, যেখানে সামনে ঈদুল আজহা, এই যে ঈদুল আজহার অবশ্যই আপনার যে পেঁয়াজ রপ্তানির ক্ষেত্রে যে খুবই গুরুত্বপূর্ণ ইতিবাচক প্রভাব পড়বে। যে দাম আপনার সমপর্যায়ে চলে আসবে, যে বর্তমান যে ঊর্ধ্বগতি পেঁয়াজের, সেটা আপনার অচিরেই খুব দ্রুতই আপনার নিম্নমুখী এবং আপনার ব্যাপকভাবে কবে নাগাদ ঢুকতে পারে আপনার? আমরা আশা করছি আপনার এটা রবিবার, আগামীকাল, যদি কালকে আপনার আইপি আপনার অনুমোদনটা পেয়ে যায় কালকে, নইলে সোমবারে আশা করছি। আপনি যেমনটি শুনছিলেন, রবিবার অথবা সোমবারের মধ্যেই কিন্তু এই পেঁয়াজের ট্রাকটি ঢুকতে পারে এই বন্দর দিয়ে, এটা আশা করা যাচ্ছে। এবং বাজারে আজকে ৬২ টাকার মতো করে
পাইকারি দরে বিক্রি হচ্ছে কেজি প্রতি, সেটি নিশ্চয়ই স্থিতিশীল জায়গায় চলে আসবে, অর্ধেকের নিচেই চলে আসবে বলে আশা করা যায়। কারণ এ ধরনের আমদানির খবরের সাথে সাথে কিন্তু বাজারের উপরে প্রভাব পড়া শুরু হয়। আর একটি বিষয় আপনাকে একটু দেখাতে চাই, যে এগুলো মানে আমদানির খবর না থাকার কারণে 6 মাস, প্রায় 5-6 মাস বন্ধ ছিল যে আলোগুলো, সেই আলোগুলো কিন্তু নতুন করে আমরা দেখছিলাম যে নতুন করে কিন্তু আবার আলোগুলো, যেহেতু দিন রাত এই কাজটি চলতে থাকে বন্দরে, সেটিকে আবার স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসার জন্য এই আলোগুলো জ্বালানোর প্রক্রিয়া চলতেছে এবং ব্যবসায়ীদের মধ্যে একটা উচ্ছ্বাস, প্রস্তুতি সবকিছু লক্ষ্য করা যাচ্ছে। এই ছিল পেঁয়াজ আমদানির খবরের সর্বশেষ তন্নি। সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, সাতক্ষীরা থেকে ভারতীয় পেঁয়াজ আমদানির সবশেষ খবর জানাছিলেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার। সুমন, দেশ জনপদ সংবাদে আরো থাকছে। তাপমাত্রা কিছুটা কমলেও ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন। কাল থেকে সারা দেশে বাড়বে বৃষ্টিপাত, বজ্রপাতের সতর্কতা জারি। সড়ক দুর্ঘটনায় নোয়াখালীতে 4 জন সহ 4 জেলায় 11 জন নিহত হয়েছে। গত রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত নোয়াখালী, মুন্সিগঞ্জ, গাজীপুর ও মাদারীপুরে এসব দুর্ঘটনা ঘটে। এর মধ্যে ভোরে নোয়াখালীর বেগমগঞ্জে একটি ট্রাক সিএনজি অটোরিকশাকে ধাক্কা দিলে পার্শ্ববর্তী খালে পড়ে যায় উভয় যানবাহন। এতে অটোরিকশাটির চালক সহ নিহত হন 4 জন। এদিকে শুক্রবার মধ্যরাতে মুন্সিগঞ্জের গজেরিয়ায় বাউশিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি প্রাইভেট কারকে কাভার্ড ভ্যান চাপা দিলে ঘটনাস্থলেই একই পরিবারের 3 জন নিহত হন। গাজীপুরের শ্রীপুরে ট্রাক পিকআপ ভ্যান সংঘর্ষে 2 নির্মাণ শ্রমিক প্রাণ হারান। আহত হন আরও 11 শ্রমিক। এছাড়া সকালে মাদারীপুরের রাজৈর উপজেলার বদরপাশা এলাকায় গাছ বোঝাই ট্রাক ও ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হন আরও 3 জন। চব্বিশ ঘন্টাতেও উদ্ধার করা যায়নি গাজীপুরের জয়দেবপুরের দুর্ঘটনায় পড়া ট্রেনের কোচ। তবে ডাবল লাইন হওয়ায় ঢাকা জয়দেবপুর রুটের একটি লাইন দিয়ে চলাচল করছে ট্রেন। রাতভর উদ্ধার অভিযানে তেলবাহী ওয়াগনের লাইনচ্যুত 5টি বগির মধ্যে 3টি পাশের স্টেশনে সরিয়ে নেওয়া হয়েছে। যাত্রীবাহী টাঙ্গাইল কমিউটার ট্রেনের ক্ষতিগ্রস্ত 4টি বগি এখনও রেল লাইনের পাশে ফেলে রাখা হয়েছে। 2টি ইঞ্জিন ও ওয়াগনের 2টি বগির উদ্ধার তৎপরতা চলছে। শুক্রবার বেলা 11টার দিকে সংঘর্ষের পর বিকেলে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। এই ঘটনায় 2টি ট্রেনের 9টি বগি লাইনচ্যুত ও 4 জন আহত হয়। দেখছেন দেশ জনপদ সংবাদ। দেখছেন দেশ জনপদ সংবাদ। সারা দেশে তাপমাত্রা কিছুটা কমলেও ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। চুয়াডাঙ্গায় প্রতিদিন তাপমাত্রা কমলেও বাতাসে আর্দ্রতা বাড়ায় ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। অন্যদিকে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে আগামী 6 মে থেকে 12 মে পর্যন্ত প্রায় প্রতিদিনই দুপুরের পর বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। যশোরে তীব্র দাবদাহ অব্যাহত রয়েছে। তাপমাত্রা 38 থেকে 44 ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। তীব্র গরমে বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। সকালের পর শহরের রাস্তায় সাধারণের চলাচল প্রায় কঠিন। তবে ভোগান্তি বেড়েছে শ্রমজীবীদের। তীব্র গরমের মধ্যেই বগুড়ায় ধান কাটা মাড়াইয়ে ব্যস্ত বড় চাষিরা। ইতিমধ্যেই কাটার উপযোগী হয়েছে 70% ধান। কালবৈশাখী ঝড় কিংবা ভারী বর্ষণের আগেই পাকা ধান ঘরে তুলতে পারলে স্বস্তি আসবে তাদের মনে। বৈরী আবহাওয়ায় এবছর উৎপাদন খরচ কিছুটা বাড়লেও কৃষি বিভাগ বলছে বড় উৎপাদন কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করেছে। বগুড়া প্রতিনিধি সঞ্জু রায়ের প্রতিবেদন। প্রখর রোদ আর চলমান দাবদাহে যখন পুড়ছে প্রকৃতি, তখন বোরো ধানে পাক ধরেছে বগুড়ার মাঠে। তাই প্রচণ্ড রোদ আর গরম উপেক্ষা করে ধান কাটায় ব্যস্ত কৃষকরা। ইতোমধ্যে বগুড়ার 70% ধান কাটার উপযোগী হয়েছে। তাই ভারী বর্ষণের আগেই ধান কাটা মারাই শেষ করতে চান কৃষকরা। কিছু ক্ষতি হয়ে গেলে অনেক হবে আপনার, ওই জন্য কৃষকেরা চিন্তা ক্ষতিতে আছে যে, এই চিন্তাতে আছে যে ধানগুলো তুলে পারলে আমার সোল পড়লে খেতে পারবে। থেকে আনুমানিক 12টা পর্যন্ত আমরা কাজ করতে পারি গরমের জন্য। আর বিঘা প্রতি এখানে ফলন 15 থেকে 18 মন হতে পারে।
কৃষকের দাবি এবছর সারের উচ্চমূল্য ও সেচ খরচ বাড়ায় বেড়েছে উৎপাদন খরচ। গরমে ধানের শীষ ছোট হওয়ায় কমতে পারে ফলন, তাই ন্যায্য মূল্য না পেলে লোকসান গুনতে হবে তাদের। এর আগে কালবৈশাখী ঝড় কিংবা ভারী বর্ষণের আশঙ্কাও করছেন তারা। ধান জমি রাখা এখন ঝড় বৃষ্টির সময় কালবৈশাখী একটু আগে ভাগে ঘরে তুলেই ভালো মনে হয়। রোদ আছে, উৎপাদন খরচ বেশি, সারের দাম বেশি, ওষুধের দাম বেশি, এগুলো খরচ বেশি, হালের দাম বেশি, নইলে বাজারের আবহাওয়া কিচ্ছু বলা যাবে না। কৃষি বিভাগ জানিয়েছে এবছর বগুড়ায় 1,87,150 হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা ছিল। বৈরী আবহাওয়া থাকলেও প্রতি বিঘায় ফলন হয়েছে 22 থেকে 25 মণ, আর এখন পর্যন্ত ধান কাটা মারাই হয়েছে মাত্র 6%। যাদের ফসল এখনো পাকেনি এই অবস্থা যদি থাকে তাহলে পানি 3 থেকে 4 ইঞ্চি জমিতে পানি ধরে রাখতে হবে, আর পানি কখনো কমানো যাবে না। আর যদি একবারে পাকার মতো অবস্থা হয় তাহলে এই ধানটা দ্রুত কাটতে হবে। এবছর 3,500 টাকা থেকে 4,000 টাকায় প্রতি বিঘা ধান কাটছেন শ্রমিকরা, যা দিন হিসেবে পড়ে 800 থেকে 1000 টাকা। গ্রীষ্মের তাপদাহকে সঙ্গী করে এবছর বোরো আবাদ করেছে প্রান্তিক কৃষকেরা। বৈশাখী ঝড় কিংবা ভারী বর্ষণের আগে তাই তো স্বপ্নের এই ফসলগুলো ঘরে তোলায় ব্যস্ত সময় পার করছে কৃষকরা। তবে এবছর উৎপাদন খরচ এবং শ্রমিকের মজুরি বাড়ায় ধানের ন্যায্য মূল্য নিশ্চিতের দাবি তাদের। সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া। প্রকাশ্য দিন দুপুরে ফিল্ম স্টাইলে হামলা চালিয়ে বসতভিটা দখলের অভিযোগ উঠেছে কুষ্টিয়ার এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। আদালতে নিষেধাজ্ঞাও থামাতে পারেনি এই নেতার দখলদারিত্ব, যার প্রমাণও মিলেছে হামলার সময়ের ধারণকৃত সিসি ফুটেজে। তবুও ভুক্তভোগী পরিবারটি প্রশাসনের কাছে অভিযোগ দিয়ে পায়নি কোনো প্রতিকার। আওয়ামী লীগ নেতার ক্ষমতার কাছে সবাই যেন অসহায়। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। 29 এপ্রিল দুপুর 12:30 কুষ্টিয়ার কালীশঙ্করপুরের শাহজাহানের বাড়িতে ফিল্মি স্টাইলে হামলা চালায় 7 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক ও তার সন্ত্রাসী বাহিনী। প্রায় 1 ঘন্টা ধরে চলে ভাঙচুর। টিনশেড ও চাটাই দিয়ে ঘিরে দখলে নেওয়া হয় শাহজাহান মালিতার বসতভিটা। 3 দিন পেরিয়ে গেলেও প্রশাসনের কাছে অভিযোগ দিয়ে মেলেনি কোনো প্রতিকার, অথচ এ বিষয়ে রয়েছে আদালতের স্থায়ী নিষেধাজ্ঞা। লোকজন এসে ভাঙচুর করে আমার এই যে গাছপালা কেটে জায়গাটা দখল করেছে, পানির লাইন বা পানির ট্যাঙ্কি এগুলো ভেঙে দিয়ে আমাকে কিন্তু উচ্ছেদ করবে আর কি জোরপূর্বক। এই জায়গায় আমরা বসবাস করছি, আমাদের বাড়ি ঘর তো সব রয়েছে, আর আপনার জায়গা কেমন করে হলো? তখন বলছে যে হ্যাঁ আমার ক্ষমতা আছে, আমরা দখল করছি, পারলি তোরা ঠেকা। আমাদের কোনো বিচার হচ্ছে না, থানার থেকে ফোন দিলে আরো আমাদের বকাবাধ্য করছে থানার প্রশাসন। আইনজীবীরা বলছেন আদালতের নিষেধাজ্ঞা অমান্য করা আদালত অবমাননার শামিল। কেউ যদি আদালতের এই ধরনের আদেশ অমান্য করে এবং আদালতের যদি দৃষ্টিগোচর করা হয় তাহলে আদালত অবশ্যই তাকে 6 মাস দেওয়ানি কারাগারে আটক রাখার নির্দেশ সহ অর্থদণ্ডও দিতে পারে। তবে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা আব্দুল মালেক এই সম্পত্তি নিজের দাবি করে অভিযোগকে মিথ্যা বলছেন। সম্পূর্ণ মিথ্যা কথা। ওই জায়গাটা আমার, উনি আমার সাবরার মধ্যে উনি গরুর গোয়াল করে, তাহলে উনি আগে আইন অমান্য করলো না আমি অমান্য করলাম? মামলা করা জমি, মামলার জমি কোনোদিন কিনা বিক্রি হয় না, কিভাবে কিনলাম এটা তো আদালত দেখেছে। এ ঘটনায় ভুক্তভোগী শাহজাহান মালিতা বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় অভিযোগ দায়ের করলেও পুলিশ বলছে তারা অভিযোগ পাননি। অভিযোগ দিচ্ছে কিনা এখন আমি জানি না, কিন্তু অভিযোগ পাইলে আমরা ব্যবস্থা নেব। আমরা বিষয়টা আদালতের উপরে ন্যস্ত করে দেবো, আমরা আইনগত যে ব্যবস্থা নেওয়ার সেটা আমরা নেব। 40 বছর ধরে বসবাস করা এই বসতভিটা আওয়ামী লীগ নেতার দখলের হাত থেকে মুক্ত করতে প্রশাসনের পদক্ষেপ চাই ভুক্তভোগী পরিবার। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। দেশ জনপদ সংবাদে আরো থাকছে। ঢাকা ভাঙা রাজবাড়ী রুটে 2টি নতুন কমিউটার ট্রেনের উদ্বোধন। টিকিট কেটে ট্রেনে উঠলেন রেলমন্ত্রী ও চিফ হুইপ। খাগড়াছড়িতে নির্বিচারে উজাড় হচ্ছে পাহাড়ি বনাঞ্চল। এসব গাছ কেটে ইট ভাটায় পোড়ানো সহ বিভিন্ন বাণিজ্যিক কাজে ব্যবহার হচ্ছে। এতে একদিকে যেমন ধ্বংস হচ্ছে পরিবেশ, অন্যদিকে বিলুপ্ত হচ্ছে বন্যপ্রাণী। এমন পরিস্থিতিতে গাছ কাটা বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ চান পরিবেশবাদীরা। সহকর্মী অপু দত্তের পাঠানো তথ্য ছবিতে আপন উপর ডেস্ক রিপোর্ট।
খাগড়াছড়িতে কয়েকশো প্রজাতির বৃক্ষ নিয়ে গড়ে উঠেছে প্রাকৃতিক বনাঞ্চল। পার্বত্য এলাকায় সংরক্ষিত বন ছাড়া বাকি সব প্রাকৃতিক বন। বনখেকোদের দৌরাত্মে দিনের পর দিন কমছে এ বন। এসব গাছ কেটে ইটভাটা, সমিল সহ বিভিন্ন বাণিজ্যিক কাজে ব্যবহার করা হয়। বছরে অন্তত 5 মাসই চলে বনখেকোদের গাছ নিধন। কড়ই গাছ আর ডুমুর গাছ, চাতা বড়ই, এর মেকাচ্ছ আর কি, ফুলকুচি গাছ, তারপরে জাঁডা বড়ই, তারপরে জাম গাছ কিছু। এই গাছগুলা যাবেন যে বিড়ি ফেলে এক গাড়িতে মনে করেন 40 মন 42 মন, আমরা সর্বোচ্চ দাম পাই 4000-4200 করে। আর এরকম ধরুন 5-6 মাস চলতে পারে। দিনের পর দিন বনখেকোদের দৌরাত্মে গাছের সংখ্যা কমে আসায় বিলুপ্ত হচ্ছে বন্য পশু পাখি। এতে নেমে আসছে তীব্র দাবদাহের মতো পরিবেশ বিপর্যয়। এখানে পশু পাখি তার নিরাপদ আবাসস্থল হারাচ্ছে, আবার সরীসৃপ জাতীয় প্রাণীগুলো এখানে আর টিকে থাকার কোনো সুযোগ পাচ্ছে না। প্রাকৃতিক এসব বনকে দস্যুদের হাত থেকে রক্ষায় কঠোর পদক্ষেপ নেয়ার দাবি পরিবেশবাদীদের। যদিও বনের গাছ কাটা বন্ধ ও বন রক্ষায় শিগগিরই যৌথ উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে বন বিভাগ। দিন দিন যেভাবে বন কমে যাচ্ছে, বনবৃক্ষের যে প্রজাতিগুলো নষ্ট হচ্ছে, প্রাণী সম্পদ যেভাবে আমাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে, এদিকে কিন্তু আমাদের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন থাকতে হবে। না হলে আজকের যে বৈষয়িক পরিবর্তন হচ্ছে, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব আমাদের উপর ছড়িয়ে পড়ছে, এই বিস্তার কিন্তু আরো বাড়বে। আমরা ইমিডিয়েটলি কথা বলবো, কথা বলে আমরা যৌথভাবে কিছু অভিযান আমরা পরিচালনা করব। এলাকার বনকে রক্ষা করার সাথে এলাকার যে গ্রিনারি, এটাকে যদি আমরা রক্ষা করতে পারি, এখানে যে পর্যটন এলাকা, এই পর্যটকদেরকে আকর্ষণ করার জন্য আমি মনে করি যে এটা খুবই গুরুত্বপূর্ণ, পরিবেশ রক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এই পার্বত্য জেলায় বনভূমির পরিমাণ 8500 একর। পরিবেশ বিপর্যয় ঠেকাতে ও পর্যটন শিল্পকে বাঁচাতে এখনই গাছ নিধন বন্ধের দাবি সচেতন মহলের। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন দেশ জনপদ সংবাদ। রাজবাড়ীর সঙ্গে ঢাকার যোগাযোগ ব্যবস্থা আরও সহজ করতে এই পথে 2টি কমিউটার ট্রেন চালু করেছে রেলওয়ে। শনিবার দুপুরে মাদারীপুরের শিবচরে এক অনুষ্ঠানে ট্রেন দুটির উদ্বোধন করেন রেলপথ মন্ত্রী মোহাম্মদ জিলুল হাকিম। এ সময় এই রুটে আরও ট্রেন বাড়ানো সহ বিভিন্ন পরিকল্পনার কথাও জানান রেলমন্ত্রী। মাদারীপুর ও মুন্সিগঞ্জ প্রতিনিধিদের পাঠানো তথ্যছবিতে আপনপুর ডেস্ক রিপোর্ট। রাজবাড়ী ভাঙ্গা রাজবাড়ী ও ভাঙ্গা ঢাকা ভাঙ্গা পথে উদ্বোধন হয়েছে চন্দনা কমিউটার ও ভাঙ্গা কমিউটার নামে নতুন ট্রেন। রোববার সকাল থেকে যাত্রী নিয়ে ট্রেন দুটি চলাচল শুরু করবে। শনিবার বেলা 12টার দিকে মাদারীপুরের শিবচর রেল স্টেশনে কমিউটার ট্রেন দুটি উদ্বোধন করেন রেলমন্ত্রী জিল্লুল হাকিম। এ সময় রেলমন্ত্রী বলেন, রেলে বর্তমানে 2টি জোন আছে, আরও 2টি জোন তৈরি করা হবে। এর একটা হবে ভাঙ্গা ফরিদপুর, জোনাল অফিস হবে ভাঙ্গায়। এতে করে ভাঙ্গায় রেলের সেবা আরও বাড়বে। আমরা নতুন ট্রেন লাইন চালু হচ্ছে আগামী 2 মাসের মধ্যে। আমাদের এই ঢাকা থেকে বরিশাল হয়ে পায়রা বন্দর পর্যন্ত একটা লাইন চালু হবে। চন্দনা কমিউটার ট্রেনটি রাজবাড়ী স্টেশন থেকে ভোর 5টায় ছেড়ে ভাঙ্গা রেলওয়ে স্টেশনে পৌঁছাবে সকাল 6টা 15 মিনিটে। ওই ট্রেনটি ভাঙ্গা কমিউটার নাম ধারণ করে ভাঙ্গা স্টেশন থেকে সকাল 7টা 15 মিনিটে ছেড়ে ঢাকা স্টেশনে পৌঁছাবে সকাল 9টায়। আবার ভাঙ্গা কমিউটার ট্রেনটি ঢাকা স্টেশন থেকে সন্ধ্যা 6টায় ছেড়ে ভাঙ্গা স্টেশনে পৌঁছাবে রাত 8টায়। সেখানে ট্রেনটি চন্দনা কমিউটার নাম ধারণ করে ভাঙ্গা স্টেশন ছাড়বে রাত 8টা 10 মিনিটে। সবশেষ রাত 9:30টায় রাজবাড়ী স্টেশনে পৌঁছাবে ট্রেনটি। আপনপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। বরিশালের নথুল্লাবাদ বাস টার্মিনালে পরিবহন শ্রমিকদের বিক্ষোভ, ধাওয়া পাল্টা ধাওয়া এবং কাউন্টার ভাঙচুরের ঘটনা ঘটেছে। শ্রমিকরা জানান, শনিবার দুপুর 1টার দিকে মাদারীপুরগামী শৌখিন পরিবহন এক মোটরসাইকেল চালককে সাইড
নিতে হর্ন দিলে মোটরসাইকেল চালক ও তার লোকজন বাস চালককে মারধর করে। তাকে বাঁচাতে অন্য শ্রমিক এগিয়ে আসলে তাকেও মারধর করা হয়। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওঠে সাধারণ শ্রমিকরা। তারা দফায় দফায় বিক্ষোভ করে এবং বাস মালিক গ্রুপের কার্যালয়ে তালা দেয়। এক পর্যায়ে টার্মিনালের সামনে সড়ক অবরোধ করে রাখে তারা। এ সময় তারা বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সভাপতি অসীম দেওয়ান বিরোধী নানা স্লোগান দেন। পরে পুলিশ এসে সমঝোতার আশ্বাস দিলে সড়ক থেকে সরে এসে টার্মিনালের ভেতরে বিক্ষোভ চালায় তারা। এ সময় কয়েকটি বাস কাউন্টারে ভাঙচুর চালানো হয়। শ্রমিকদের দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ায় আরও 2 শ্রমিক আহত হয়। ওই মোটরসাইকেল রাস্তার পাশ দিয়ে চালাইতেছিল, তখন ওই গাড়ির ড্রাইভার হরেন দিছে। এখন উনি হরেন দিছে কেন? এখন ওনার গাড়ির তলে পড়ুক, হরেন না দিলে। এখন ওই হরেন দিছে, এটা হলে তার অপরাধ। আমরা চাষি ওই জায়গায় কোনো জ্ঞানজাম চাচ্ছি না। আমরা যদি কেউ আমাদের বহিরাগত আমাদের শ্রমিকের গায়ে হাত দেয়, আমরা আইনানুগভাবে সর্বোচ্চ বিচার তাকে করব এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। প্রশাসনের যে এটার ব্যাপারে অ্যাকশনে যায়। আমরা কথা বলে রাস্তায় মুহূর্তে খোলা হয়েছে, রাস্তা যান চলাচল স্বাভাবিক আছে এবং দুই পক্ষের এখানে যে শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ আছে তার সাথে কথা বলে আমরা এই বিষয়টা নিয়ে সমাধান করার চেষ্টা করছি। যানজট, শৌচাগার সহ নানা সংকটে থাকা খুলনা আন্তজেলা বাস টার্মিনালের সংস্কার কাজ শেষ হয়েছে 55%, কিন্তু সংকট সমাধানে কোনো প্রভাব পড়েনি এখনো। এর পেছনে অপরিকল্পিত সংস্কারকে দাবি করছেন মোটর শ্রমিক ইউনিয়নের নেতারা। যদিও দায়িত্বরতদের দাবি, এসব সংকট সমাধানে অপেক্ষা করতে হবে প্রকল্প কাজ শেষ হওয়া পর্যন্ত। বিস্তারিত তথ্য প্রতিবেদনে জানাচ্ছেন নূর ইসলাম রকি। ময়লা আবর্জনার স্তূপ, নেই যাত্রীদের বসার ব্যবস্থা ও শৌচাগার, রয়েছে নিরাপত্তার শঙ্কা। যত্রতত্র বাস পার্কিংয়ে বাড়ছে যানজট। এমন চিত্র খুলনার আন্তজেলা বাস টার্মিনালটির, যা সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড নামে পরিচিত, যেখান থেকে দেশের দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের সকল বাস চলাচল করে। 1985-86 সালে নির্মিত এই বাস টার্মিনালটি 40 বছর পর 12 কোটি 90 লাখ টাকা ব্যয়ে সংস্কারের উদ্যোগ নেয় সরকার, যেটির কাজ শুরু হয় গত বছরের শেষের দিকে। কিন্তু এরই মধ্যে 55% কাজ শেষ হলেও এখনও মেলেনি কোনো সুফল। স্থানীয় মোটর শ্রমিক ইউনিয়ন নেতাদের অভিযোগ, টার্মিনালটি অপরিকল্পিতভাবে সংস্কার করায় যানজট নিয়ন্ত্রণে নেই কোনো অগ্রগতি। অপরিকল্পিতভাবে বাস টার্মিনালটা করা, এইখানে মনে করেন আপনার কাউন্টার ভবনগুলো সব রাস্তার উপরে। একটা ভবন যদি রাস্তার কাউন্টার যদি রাস্তার উপরে থাকে, গাড়ি তো কাউন্টারের সামনে থাকবেই। এই জন্যই এই সোনাডাঙ্গা বাস টার্মিনালের যানজটটা কোনো অবস্থায় আমরা ক্লিয়ার করতে পারতেছি না। যাত্রীদের অভিযোগ, টার্মিনালটিতে নেই বসার ব্যবস্থা, রাস্তার উপর কাউন্টার থাকায় হয়নি যানজট নিরসন। সেই সঙ্গে নির্দিষ্ট গন্তব্যের গাড়ি খুঁজে পেতে যাত্রীদের পড়তে হচ্ছে বিভ্রান্তিতে। রোদের মধ্যে যে এখানে যে একটু বসবো, বসার মতো কোনো জায়গা নেই, যে একটু বাথরুম যাবো সেটাও একটা পরিবেশ নেই। কাউন্টারের সামনে গাড়ির কোনো ইয়ে নাই, পজিশন নাই, ওটা গাড়িতে ওঠা নামা, এটা ওই কাউন্টার এক জায়গায়, গাড়ি বেরোয় আর এক জায়গায়। এমন ভাবে গাড়িগুলো পার্কিং করা যে আমরা ওগুলো নির্ণয় করতে পারতেছি না, যে কোনটা আমরা ঢাকার গাড়ি নির্ণয় করতে পারতেছি না। তবে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ বলছে 2 বছর মেয়াদী এই প্রকল্পের কাজ 55% শেষ হলেও উদ্ভূত সমস্যাগুলো নিরসনে অপেক্ষা করতে হবে শতভাগ কাজ শেষ হওয়া পর্যন্ত। 2 বছরের প্রকল্পটি নেওয়া হয়েছে। প্রকল্পের আসলে ব্যয় ধরা হয়েছে 12 কোটি 90 লক্ষ টাকা। এর মধ্যে নির্মাণ ব্যয় হচ্ছে প্রায় 11 কোটি টাকার মতো নির্মাণ ব্যয়। অলরেডি 50 থেকে 55% কাজ হয়ে গিয়েছে এবং আমরা আশা করছি সেপ্টেম্বর-অক্টোবরের মধ্যে ইনশাল্লাহ কাজটা শেষ করতে পারব। 2 বছর মেয়াদী এই টার্মিনালের সংস্কার কাজ শেষ হবে চলতি বছরের ডিসেম্বরে। নূর ইসলাম রকি, দেশ টিভি, খুলনা। পানি প্রবাহ কমে যাওয়ায় পলি জমে কুড়িগ্রামের নদ নদীর গভীরতা কমছে। এতে নদ নদীগুলো নাব্যতা সংকটে ভুগছে। শুষ্ক মৌসুমে খরা আর বর্ষা মৌসুমে সামান্য পানিতেও হচ্ছে বন্যা। বৃদ্ধি পেয়েছে ভাঙন, লোকালয় ভেঙে বাড়ছে নদীর প্রশস্ততা। নদী খনন ও নদী শাসন করা না গেলে হুমকিতে পড়বে জেলার লাখো মানুষ ও জীববৈচিত্র্য। কুড়িগ্রাম প্রতিনিধি মনোয়ার হোসেন লিটনের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন নাইমুল হাসিব। উত্তরের জনপদ কুড়িগ্রাম জেলায় নদ নদীর সংখ্যা 16টি। ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা ও দুধকুমার সহ জেলার ছোট বড় সব নদ নদী জেলার সব উপজেলার উপর দিয়ে প্রবাহমান। জেলার মূল ভূখণ্ড 2000 বর্গ কিলোমিটারের মধ্যে এসব নদ নদীর দৈর্ঘ্য 336 কিলোমিটার। এসব নদীর মধ্যে আছে 400-র বেশি চরাঞ্চল, যেখানে বসবাস করে প্রায় 8 লাখ মানুষ। খরা, বন্যা ও নদী ভাঙনের সঙ্গে লড়াই করে বাঁচে এই অঞ্চলের বাসিন্দারা। তবে নদ নদীর গভীরতা কমে যাওয়া ও নাব্যতা সংকটে এসব এলাকার মানুষের জীবন ও জীবিকায় বড় ধরনের প্রভাব পড়েছে।
শুষ্ক মৌসুমে নদ নদীগুলো শুকিয়ে বিশাল ধুধু বালুচরে পরিণত হয়। পানি না থাকায় মাছ ও জীববৈচিত্র্য পড়েছে হুমকিতে। আবার অল্প বৃষ্টিতে হচ্ছে বন্যা, এতে লোকালয়ে ঢুকে পড়ে পানি। অন্তহীন দুর্ভোগ পোহাতে হয় চর অঞ্চলের মানুষকে। এখন তো গভীরতা নাই, নদীর পানি কমে গেছে, ওই জন্য মাছ নাই। যেটুক জায়গা আছে ওইটুক জায়গা সবাই মিলে ঘিরে বেড়ে থাকি, খুব সমস্যায় থাকি আমরা। অনেক হাজার হাজার ঘর বাড়ি ভাঙছে, এখন নদীতে মনে করো ভাঙে। সংকট নিরসনে সব নদ নদীর সীমানা চিহ্নিত করে বিজ্ঞানসম্মত উপায়ে খনন ও অববাহিকা কেন্দ্রিক নদী পরিচর্যার ব্যবস্থা গড়ে তোলার কথা জানান বিশেষজ্ঞরা। এই নদীগুলোকে বাঁচিয়ে রাখতে হলে, আমাদের এখানকার কৃষি অর্থনীতিকে টিকিয়ে রাখতে হলে, জীববৈচিত্র্যকে বাঁচাতে হলে প্রত্যেকটা নদী আলাদা আলাদাভাবে খনন করাটা অত্যন্ত জরুরি। ছোট ছোট নদ নদী খননের পাশাপাশি বড় নদী রক্ষায় কাজ করা হচ্ছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। ছোট নদী খাল জলাশয় খনন প্রকল্পের আওতায় ছোট নদী এবং খাল আমরা খনন করেছি ইতিমধ্যে। বড় নদী নিয়ে বেশ কিছু ফিজিবিলিটি স্টাডি চলমান রয়েছে, আমাদের স্টাডির প্রেক্ষিতে আমরা বাকি ব্যবস্থা নিতে পারব। ভারতের কাছ থেকে পানির হিস্সা ও নদী শাসনই ঠেকাতে পারে বিপর্যয়, রক্ষা করতে পারে জীববৈচিত্র্যকে, এমনটাই মত সুশীল সমাজের। নিউজ ডেস্ক, দেশ টিভি।